শহরের কোলাহল থেকে বহু দূরে প্রায় বিস্মৃত এক গ্রাম নিঝুমপুর, নামেই যার পরিচয়। দিনের বেলাতেও গ্রামটা কেমন যেন অস্বাভাবিক শান্ত, থমথমে, আর রাত নামলে সেই নিস্তব্ধতা যেন আরও কয়েকশো গুণ বেড়ে গিয়ে বুকের উপর চেপে বসে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শীর্ণকায় এক নদী, নাম শোক নদী। গ্রামের প্রবীণরা বলেন, ওই নদীর জলে মিশে আছে বহু দীর্ঘশ্বাস আর কান্না। এই গ্রামেই নিজের গবেষণার কাজে এসে হাজির হল অর্ক। অর্ক একজন তরুণ ফোকলরিস্ট। বাংলার হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আর তার পিছনের গল্প খুঁজে বের করাই তার নেশা ও পেশা। সেই শুনেছিল নিঝুমপুরের এককালের জমিদার বাড়িতে নাকি এক আশ্চর্য বাঁশি আছে। সেই বাঁশি সাধারণ কোনো বাঁশি নয়, তার সুর নাকি মানুষের মন কেড়ে নিতে পারত। কিন্তু সেই সুরের পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপ। অর্ক গ্রামের একমাত্র চায়ের দোকানে বসে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিহর কাকার সাথে কথা বলছিল। হরিহর কাকার বয়স ৯০ ছুঁই ছুঁই, চামড়ায় হাজারো ভাঁজ, কিন্তু চোখ দুটো এখনও সজাগ। জমিদার বাড়ির ওই বাঁশির কথা শুনতে এসেছ বুঝি, দাদাবাবু? হরিহর কাকা ভাঙা গলায় বললেন। অর্ক আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ কাকা, শুনেছি ওটার নাকি এক অদ্ভুত ইতিহাস আছে। হরিহর কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অদ্ভুত নয় গো বাবু, ভয়ঙ্কর। ওটা মৃত্যুর বাঁশি। তারপরেই তিনি বলতে শুরু করলেন সেই কিংবদন্তি। বহু বছর আগে নিঝুমপুরের জমিদার ছিলেন ভীষণ অত্যাচারী। তার একমাত্র মেয়ের নাম ছিল মোহিনী। মোহিনী ভালোবাসত গ্রামেরই এক গরিব কিন্তু অসাধারণ বাঁশিবাদক মোহনকে। মোহনের বাঁশির সুরে নাকি বনের পশু পাখিও থমকে যেত। তাদের এই ভালোবাসার কথা জানতে পেরে জমিদার ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। এক অমাবস্যার রাতে জমিদার তার লেঠেলদের দিয়ে মোহনকে ধরে আনেন। তারপর ওই শোক নদীর ধারেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু মৃত্যু লাগে মোহন তার প্রিয় বাঁশিটাকে শক্ত করে ধরে রেখেছিল। লেঠেলরা সেই বাঁশি ছাড়াতে না পেরে মোহনের হাত দুটোই কেটে নেয় এবং বাঁশি শুদ্ধ হাত দুটোকে নদীতে ফেলে দেয়। এর কিছুদিন পরেই শোকে পাথর হয়ে মোহিনীও ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হরিহর কাকা থামলেন, তার চোখ ছলছল করছে। সেই থেকে ওই বাঁশি অভিশপ্ত। লোকে বলে ওই মোহন আর মোহিনীর অতৃপ্ত আত্মা ওই বাঁশিটাকে আঁকড়ে ধরে আছে। অমাবস্যার রাতে নাকি এখনও শুক নদীর ধার থেকে সেই বাঁশির কান্না ভেজা সুর ভেসে আসে। যে সেই সুর শোনে সে নিজের হুঁশ হারিয়ে ফেলে। সুরটা তাকে নদীর দিকে টেনে নিয়ে যায় আর তার সলিল সমাধি ঘটে। ওই বাঁশি এখন জমিদার বাড়ির এক গোপন কুঠুরিতে রাখা আছে। ওটাকে কেউ ছোঁয় না দাদাবাবু, তুমি ওসবের মধ্যে যেও না, ফিরে যাও। অর্কের গা ছমছম করে উঠল, কিন্তু তার গবেষকের মন কৌতূহলে আরও বেশি ভরে গেল। সে ভাবল, এসব হয়তো গ্রামের মানুষের বানানো গল্প। হরিহর কাকার শতবারণ সত্ত্বেও অর্ক সেই পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে রওনা দিল। বিশাল বাড়িটা যেন একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। চারদিকে মাকড়সার জাল, বাদুরের গন্ধ আর স্যাঁতস্যাঁতে অন্ধকার। অর্ক টর্চের আলো ফেলে এগোতে লাগল। বহু খোঁজাখুঁজির পর একটা ছোট, প্রায় অদৃশ্য দরজার সন্ধান পেল সে। দরজাটা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগল। ভেতরে একটা ছোট্ট ঘর, ধুলোর আস্তরণের নিচে একটা পুরনো সিন্দুক। কাঁপা কাঁপা হাতে অর্ক সিন্দুকটা খুলল। ভেতরে মখমলের কাপড়ে মোড়া সেই বাঁশিটা। বাঁশিটা অদ্ভুত কালো এক কাঠ দিয়ে তৈরি, তার গায়ে রূপলি কারুকাজ। অর্ক ওটাকে হাতে নিতেই সারা শরীরে যেন একটা কনকনে ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হল ঘরটার তাপমাত্রা হঠাৎ করে অনেকটা কমে গেছে। বাঁশিটা হাতে নিয়ে সে যখনই ঘর থেকে বেরোতে যাবে, হঠাৎ তার কানে এলো একটা ফিসফিসানি। কে যেন তার নাম ধরে ডাকছে, অর্ক। অর্ক চমকে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু সে স্পষ্ট অনুভব করতে পারল এই ঘরে সে একা নয়। তার শিরদানায় একটা ভয়ের শীতল স্রোত নেমে গেল। সে প্রায় দৌড়ে বাড়িটা থেকে বেরিয়ে এলো। রাতে নিজের অস্থায়ী থাকার জায়গায় ফিরে অর্ক বাঁশিটাকে টেবিলের ওপর রাখল, কিন্তু ঘুমোতে পারছিল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন তার ঘরের বাইরে পায়চারা করছে। মধ্যরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল এক অদ্ভুত করুণ আর মিষ্টি সুর, সেই বাঁশির সুর। অর্ক ধর্মড়িয়ে উঠে বসল। টেবিলের ওপর রাখা বাঁশিটা থেকে কোনো সুর আসছে না। তাহলে সুরটা আসছে জানালা দিয়ে, শোক নদীর দিক থেকে। সুরটা এতই মাদকতাপপূর্ণ যে অর্কের মনে হলো তার শরীরটা অবশ হয়ে যাচ্ছে। একটা তীব্র আকর্ষণ তাকে জানালার দিকে, নদীর দিকে টেনে নিয়ে যেতে লাগল।
সে মন্ত্রমুগ্ধের মতো জানালার দিকে নদীর দিকে এগোতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও একটা কুকুর ডাকায় তার ঘোরতা কেটে গেল। অর্ক হাঁপাতে লাগল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারল হরিহর কাকা মিথ্যে বলেননি। এই বাঁশি সাধারণ নয়। পরদিন সকালে অর্ক সিদ্ধান্ত নিল, এই অভিশপ্ত বাঁশি আর সে নিজের কাছে রাখবে না। যেখানে ছিল সেখানেই রেখে আসবে। কিন্তু যখনই সে বাঁশিটা ব্যাগে ভরতে গেল, তার মনে হলো বাঁশিটা যেন আগের চেয়েও বেশি ঠান্ডা আর ভারী হয়ে গেছে। সেদিন ছিল অমাবস্যা। সন্ধে নামার পর থেকেই চারদিক কেমন যেন আরও বেশি থমথমে হয়ে উঠল। অর্ক ভয় আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে জমিদার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু বাড়ির কাছাকাছি যেতেই সে আবার সেই বাঁশির সুর শুনতে পেল। এবার সুরটা আরও স্পষ্ট, আরও তীব্র। সুরটা যেন তাকে ডাকছে, বলছে, চলে এসো, সব যন্ত্রণা শেষ করে দাও। অর্ক প্রাণপণে নিজের মনকে শক্ত করার চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে নদীর দিকে চলতে শুরু করল। সে দেখল কুয়াশার মধ্যে নদীর ধারে একটা আবছা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তির হাতে কোনো বাঁশি নেই, কিন্তু সুরটা আসছে তার কাছ থেকেই। মূর্তিটার দিকে তাকালেই অর্কের মনে হলো তার চোখ দুটো যেন জ্বলছে। হঠাৎ অর্কের পেছনে কারো হাতের স্পর্শ পেল। ভয়ে চিৎকার করে উঠল সে। তাকিয়ে দেখে হরিহর কাকা একটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। বলেছিলাম না দাদাবাবু, এ পথে এসো না। ওটা মোহনের আত্মা, ও তোমাকে ছাড়বে না। তোমার হাতে ওর বাঁশি, তাই ওর সব আক্রোশ এখন তোমার উপর। কি করব আমি কাকা? আমার শরীর যে আমার কথা শুনছে না। হরিহর কাকা বললেন, বাঁশিটা ওর দিকে ছুঁড়ে দাও, ওকে ওর জিনিস ফিরিয়ে দাও, এটাই একমাত্র পথ। অর্ক তার শেষ শক্তিটুকু দিয়ে কাপা কাপা হাতে ব্যাগ থেকে বাঁশিটা বের করল। ছায়ামূর্তিটা এবার আরও স্পষ্ট হল। একটা যুবতের কঙ্কালসার চেহারা, চোখে মুখে তীব্র যন্ত্রণা আর ক্রোধ। তার কাটা হাত দুটো থেকে তখনও যেন রক্ত ঝরছে। মোহন! অর্ক চিৎকার করে বাঁশিটা ছায়ামূর্তিটার দিকে ছুড়ে দিল। বাঁশিটা শূন্যে ব্যস্তে ভাসতে মূর্তিটার কাছে পৌঁছতে একটা তীব্র আর্তচিৎকার বাতস চিরে বেরিয়ে এলো। মনে হলো হাজার হাজার আত্মা একসাথে কান্না করে উঠল। ছায়ামূর্তিটা বাঁশিটাকে লুফে নিল। তারপরই এক অদ্ভুত ঘটনা ঘটল। মোহনের পাশে এসে দাঁড়ালো আর একটা ছায়ামূর্তি, এক নারীর। মোহিনী। মোহিনী তার হাত দিয়ে মোহনের কাঁধ স্পর্শ করল। মোহনের ভয়ঙ্কর চেহারাটা শান্ত হয়ে এলো। তার চোখের আগুন নিভে গিয়ে সেখানে ফুটে উঠল গভীর বিষাদ। দুটি আত্মা একে অপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে নদীর জলের গভীরে মিলিয়ে গেল। বাঁশির সুরটাও থেমে গেল। চারপাশের দম বন্ধ করা নিস্তব্ধতা কেটে গিয়ে ঝিঝি পোকার ডাক শোনা যেতে লাগল। শোক নদীর জল স্থির। অর্ক মাটিতে বসে পড়ল। তার শরীর কাঁপছে, কিন্তু সে বেঁচে আছে। হরিহর কাকা তার কাঁধে হাত রাখলেন। অভিশাপ মুক্ত হল গ্রামটা দাদাবাবু। তুমি যা করেছ তা কেউ কোনোদিন করার সাহস পায়নি। অর্ক সেই রাতে নিজুমপুর ছেড়ে চলে গিয়েছিল। সে তার গবেষণার কাগজপত্র সব ছিঁড়ে ফেলে দিয়েছিল। তার জীবনে সে আর কোনোদিন কোনো বাঁশির সুর শুনতে চায়নি। কিন্তু আজও, অনেক বছর পরও, অমাবস্যার রাতে ঘুমের মধ্যে সে মাঝে মাঝে শুনতে পায় এক কান্না ভেজা বাঁশির সুর, যা তাকে ডেকে নিয়ে যেতে চায় সেই শোক নদীর গভীরে চিরকালের জন্য। সে জানে মৃত্যুর সেই বাঁশি হয়তো থেমে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি চিরকাল তার আত্মাকে তাড়া করে ফিরবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।